আহা, প্রতি বছরই যদি ভোট হতো কতই না ভালো হতো। আরো কত মন্দির তৈরি হতো, কত মসজিদে সংস্করণ হতো। আর এসব জাঁকজমকের সাথে পালনের জন্যই কয়েকজনের বাড়িতে প্রসাদের নামে অন্তত বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে যেত। শুনলাম এরকম কিছু কথা কিছু জনের মুখে। মহাসমারোহের সাথে উদ্বোধন হলো সৈকত নগরী দীঘাতে পুরীর আদলে জগন্নাথ ধামের। কত কোটি কোটি টাকা ব্যয়ে শাসক দলের হাত ধরে তৈরি হলো জগন্নাথ মন্দির। অপরদিকে বিরোধীরা তো বরাবরই সনাতন ধর্ম নিয়ে প্রচারেই রয়েছেন। এবার তারাও সনাতন মিছিলের আয়োজন করলেন। ধর্মটা নিয়ে আসলে হচ্ছেটা কি জানতেই আজ আমাদের হট সেটের এই বিশেষ পর্ব। নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী মহাশয়। নমস্কার দাদা, হট সেটের এই বিশেষ পর্বে আরো একবার আপনাকে স্বাগত জানাই। চলছে ধর্মের লড়াই, যার কার ভক্তি কত বেশি, কার জ্ঞান কত বেশি, ধর্ম নিয়ে ধর্মেই বা কার পাল্লা ভারী, নাকি ধর্মকে হাতিয়ার করে ভোট ব্যাংক ভারী, জানবো আজকে আমরা সবকিছুই আমাদের এই হট সেটের বিশেষ পর্বে। বিগত কয়েকটি বছরে আমরা যা দেখতে পাচ্ছি যে ভোটের পূর্ববর্তী সময়গুলিতে মন্দির বেশি করে তৈরি হচ্ছে বা মসজিদগুলো সংস্করণের কাজগুলো অনেকটা বেশি হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা বিষয় হচ্ছে যে মন্দির মসজিদ এগুলো একটা ক্ষমতায়নের একটা ভিত্তি হিসেবে অনেকে দেখছেন, এবং এই বিষয়টা দেখুন আপনি, আজকে কেন্দ্রীয় সরকার যে শাসক দল, তাদের উত্থান কিন্তু এই মন্দির এবং মসজিদকে নিয়ে হয়েছে। বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। তখন থেকে কিন্তু এই উত্থানের স্লোগান আরও আগের থেকে ওদের হচ্ছিল। তা মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে দুভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এখানে অন্য কোনো রাজনৈতিক আদর্শ নেই, মানে ধর্মকে অবলম্বন করে মানুষ ভাগ হয়ে চলছে, তাই বলতে চাইছেন? আমি মানুষ ভাগ হচ্ছে ধর্মকে অবলম্বন করে নয়। আমাদের দেশের রাজনৈতিক দল যারা রাজনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবেন বা যারা ক্ষমতা দখল করে মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করবেন, বাস্তব জীবনে আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করবেন, আজকে তারাই কিন্তু মানুষের মধ্যে বিভাজন এনে দেওয়ার চেষ্টা করছে মন্দির এবং মসজিদের স্লোগান নিয়ে। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই যে সরকারি প্রকল্পের আওতায় কি কোনো ধর্মের কোনো স্থাপত্য তৈরি হতে পারে, মানে কোনো সরকারি আওতায় কোনো মন্দির বা মসজিদ গঠন হতে পারে কি? দেখুন, আমি ভারতবর্ষের নিরিখে বলবো, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের মানুষ বাস করতে পারবে, সব ভাষার মানুষ এখানে বাস করতে পারবে। এখানে প্রত্যেকের ধর্ম পালনের অধিকারও কিন্তু আছে, এটা কেড়ে নেওয়া যাবে না। তবে
রাষ্ট্রযন্ত্র, শাসক, তারা কি করবেন, তাদের ধর্মটা কি হবে, সেটি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তাদের ধর্ম হবে রাজধর্ম, তাদের নিজস্ব কোনো ধর্ম নেই, তাদের কেউ হিন্দু নন বা মুসলিম নন, রাষ্ট্রের যে ক্ষমতায় থাকবেন তারা রাষ্ট্রধর্ম পালন করবেন, সেখানে বিশেষ কোনো ধর্মের কোনো স্থান নেই। আমার যেটা প্রশ্ন ছিল যে রাজ্য কোষ ভাণ্ডার বা রাষ্ট্র কোষ ভাণ্ডার থেকে কি কোনো মন্দির বা মসজিদ তৈরি হতে পারে? আমি সেই প্রসঙ্গে আসছি যে আজকে যদি আমার ধর্মনিরপেক্ষ দেশ হয় এবং আমার রাষ্ট্রযন্ত্রের ধর্ম যদি হিন্দু না হয়, আমার রাষ্ট্রধর্ম যদি মুসলিম না হয়, খ্রিস্টান না হয়, তাহলে পরে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে কোনো ধর্মের অগ্রাধিকার নেই, কোনো ধর্মকে পিছিয়ে ফেলে দেওয়া যাবে না, প্রত্যেকের সমান অধিকার আছে। এবং রাজকোষ যেটা বলছেন, রাজকোষটা কার অর্থ? সাধারণ মানুষের, ভারতবর্ষের নাগরিকের অর্থ। এখানে সমস্ত শ্রেণী, ধর্মের, ভাষাভাষীর মানুষের অর্থ সেখানে আছে। তো সেখানে যে ধর্ম পালন করবে সেই ধর্মের ব্যক্তিদের খরচাই যেটা হবে, এইটি আমাদের দেশের আইন এবং এইটাই হচ্ছে সরকারি নীতি। হঠাৎ করে আমরা হয়তো ভিন্ন চেহারা দেখছি বা দেখতে পাবো আরও। ঠিক, এই যে রাজকোষের কথা বললাম, রাজকোষে মানে ট্যাক্সের, আমরা সাধারণ মানুষরা যে ট্যাক্স দিই তার ভিত্তিতেই কিন্তু এই রাজকোষগুলো তৈরি হয়। আমরা গত বছর, তার আগের বছরও দেখলাম যখন রাম মন্দির তৈরি হলো, তখনও এক ধরনের কথা উঠলো যে এই মন্দির তৈরি হলে তার পাশাপাশি সামাজিক উন্নয়ন সম্ভব হবে। এবং এবছরও যখন আমরা দেখছি যে জগন্নাথ মন্দিরের ধামের আদলে দীঘাতে এই পুরীর জগন্নাথ ধামের মন্দির আদলে যে মন্দির তৈরি হলো, সেখানেও সেই একই কথা হলো যে সামাজিক উন্নয়নের জন্য এই মন্দির তৈরি করা হয়েছে। কতটা যুক্তিযোগ্য? দেখুন, এই মন্দির এবং মসজিদগুলি সমাজের যদি উন্নয়ন হতো, মানুষের যদি উপকার হতো, খুব ভালো জিনিসই ছিল, সেটা নিয়ে আমি কোনো দ্বিমত বলবো না। মন্দির বা মসজিদ নিয়ে আমি কোনো কটাক্ষ করব না, কিন্তু কথা হচ্ছে যে এইটা নিয়ে মানুষের উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র এটা নিয়ে মানুষ তার ধর্মাচরণ করতেই পারেন এবং সেই ধর্মাচরণ যার নিজস্ব, যার ধর্ম সে অনুসারে করবেন। কেউ গির্জায় করবেন, কেউ মসজিদে করবেন, কেউ মন্দিরে করবেন, এবং এটা হচ্ছে সম্পূর্ণ তাদের অর্থ। এখানে একটা যদি হিন্দু ধর্মের মন্দির হয়, অন্য ধর্মের লোকেদের টাকা নিয়ে, রাজকোষ থেকে টাকা নিয়ে, এটা আমাদের দেশে হঠাৎ করে এই প্রচলন আমরা আজকে শুনছি, এটা কখনো কিন্তু আমরা দেখিনি বা জানিও না এই জিনিস। আমরা একদিকে যেমন দেখলাম যে 3 দিন ধরে মহা সমারোহের সাথে, জাঁকজমকের সাথে মন্দিরের প্রতিষ্ঠান হলো জগন্নাথ দেবের মন্দিরের আদলে। অন্যদিকে যে বিরোধী পক্ষ, তারা তো সারা বছরই সনাতনী হিন্দু ধর্মকে প্রচার করেই চলছেন। অতএব সেই সময় তারাও একটি হিন্দু সনাতন মিছিলের আয়োজন করলেন। ধর্মকে অবলম্বন করেই কি আগামী ভোটের প্রস্তুতির এই কর্মকাণ্ডগুলি কি মনে করেন? এটা তো অবশ্যই। দেখুন, মানে জুজুর ভয় দেখিয়ে ভারতবর্ষের মুসলিমদেরকে দাবিয়ে রাখা হচ্ছে। আবার শুধু ভারতবর্ষের মুসলমানদেরকে দাবিয়ে রেখে কোনো লাভ হচ্ছে না, হিন্দুদের মধ্যে ডিভিশন করতে হবে। কেউ ধর্মটাকে কেড়ে নিচ্ছেন, নিয়ে জগন্নাথ দেবের মন্দির করছেন, আবার সনাতনী ধর্মের নাম করে তারা একটা আলাদা মিছিল করছেন। মানুষের মানে হিন্দু ধর্মের মধ্যে 2-3টে বিভেদ হওয়ার একটা কিন্তু কাজ তৈরি শুরু হয়েছে, এবং গোটাটাই ভোটকে লক্ষ্য করে। সম্প্রতি শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, তারপর একাধিক রাজনৈতিক নেতৃত্বরা সেখানে গিয়েছেন সেখানকার সাধারণ মানুষের সাথে দেখা করতে। কিন্তু যে আমাদের কাছে এই মুহূর্তে খবর, আগামী 5ই মে মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জ সভা করতে আসছেন। মুখ্যমন্ত্রী কি বড় দেরি করে ফেললেন? দেখুন, বিষয়টা সবথেকে দুঃখজনক যে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা ছোট হোক বড় হোক, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, এবং মানে এটাকে কি বলা যায়, ভাবাই যায় না। মনুষ্যকুল এটাকে কেউ সাপোর্ট করে না। তো এইরকম একটা ঘটনা যখন ঘটছে বা ঘটে গেল, তখন মুখ্যমন্ত্রী কিন্তু এলেন না। কি প্রোটোকল তাকে আটকালো সেটা জানি না, কিন্তু যদি প্রোটোকলে যদি আটকায়, উনি আবার সেই সময় যখন মানুষ ছুটে বেড়াচ্ছে, সেই সময় তিনি মন্দির উদ্বোধনে গেলেন।
তো তিনি হিন্দু হিসেবে যদি যান আমাদের কিছু বলার নেই, কেননা উনি হিন্দু ধর্মাবলম্বী, উনি মন্দির উদ্বোধন করতে পারেন, তার নিজস্ব ফান্ড থেকে টাকা দিয়ে মন্দির করতে পারেন, সেখানে আমাদের কিন্তু কোনো রকম বলার কোনো রাইট নেই, অধিকার নেই। কিন্তু যখনই মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখব তখন তার কোনটা প্রায়োরিটি কোনটা ছিল? প্রায়োরিটি ছিল যে বললেন যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে, একজন জননেত্রী হিসেবে যখন আমরা তাকে দেখব, যেখানে এত বড় একটি ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে, সেখানে মুর্শিদাবাদের এই ঘটনাকে ডোন্ট কেয়ারের খাতায় রেখে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠানে তার বিশেষ ভূমিকা বা অংশগ্রহণ ঠিক কতখানি যুক্তিযোগ্য? না দেখুন, এটা রাজনৈতিক যুক্তি থাকতে পারে, দলীয় স্বার্থে এটা করতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এটা মানবিক কারণে এবং রাজনীতির ক্ষেত্রে সত্যিকারের বলতে গেলে এবং সামাজিক দিক চিন্তা করতে গেলে পরে এটা কোনো অত্যন্ত গুরুত্বহীন এবং অন্ততপক্ষে সমালোচনার যোগ্য। আমরা সমালোচনাই করতে পারবো, আমরা নিন্দা করতে পারবো, আর তো সাধারণ মানুষের আমাদের মুখ বন্ধ হয়ে গেছে, কাজেই আমরা এর বাইরে আর কি বলবো বলুন। গত লোকসভা ভোটের পূর্বে আমরা দেখেছি যে মুর্শিদাবাদে তৃণমূলের জয় জয়কার হয়েছে। ঠিক এমন অবস্থায় মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জকে প্রথমে উপেক্ষা করেন এবং মন্দির প্রতিষ্ঠানে ব্যস্ততা দেখান। তার পরবর্তীতে ভোট কমে যাওয়ার কারণ মনে করেই কি আগামীর 5ই মে এই সভা তিনি করার, মানে একই তীরে কি তিনি দুই শিকার করার চেষ্টা করছেন? দেখুন, এটা রাজনৈতিক বিশেষজ্ঞ যারা তারা বলবে, আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের যেটা মনে হয়েছে যেটা অবশ্যই তাই। নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন, আজ করতে পেরেছেন কিছুটা, যে আমি যে শামসেরগঞ্জের এত বড় কাণ্ডকে উপেক্ষা করে আমি পুজো মণ্ডপে গেলাম, মন্দির উদ্বোধন করলাম, এতে স্বাভাবিকভাবে একটা শ্রেণীর মানুষ যারা শিক্ষিত, বুদ্ধিমান এবং নিরপেক্ষ মানুষ এবং তার দলীয় সাধারণ মানুষ যাদের মধ্যে রাজনৈতিক প্যাঁচ নেই, বোঝে না, তাদের মধ্যে একটা নিঃসন্দেহে একটা কোনোরকম কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বা তাদের মধ্যে থেকে কিছু একটা সমালোচনার ঝড় হচ্ছে। সেই জন্যে এই সমালোচনাটাকে বাঁচাবার জন্যে এবং দলীয় কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে এবং মানুষকে দেখানোর জন্যে যে দেখো আমিও এখানে এসেছি, আমি পিছিয়ে নেই, বিষয়টা এইখানেই আছে। সবটাই হচ্ছে আপনার ক্ষমতা দখলের লড়াই, ক্ষমতা আঁকড়ে রাখার লড়াই, আগামী দিনে ক্ষমতা আসার লড়াই। রাজ্যের প্রথম পার্সন হিসেবে যদি কাউকে গণ্য করা হয় অবশ্যই চিফ মিনিস্টার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় সবাই আমরা দেখি, সেই জায়গায় দেখছি যে যখন আমাদের স্বাস্থ্য দপ্তরে কোনো ইস্যু হলো, মুখ্যমন্ত্রী কলকাতায় দাঁড়িয়ে সভা করলেন। যখন শিক্ষা বিষয়ে যে ঝড় উঠলো কিছুদিন আগে, সে নিয়ে তিনি সভা করলেন। এমনকি আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ পেহেলগাঁওতে যে আক্রমণ হলো সে নিয়েও তিনি একটা আলোচনা সভা করলেন। তাহলে কি আমাদের মুর্শিদাবাদ যেমন পিছিয়ে পড়া জেলা বলি, তাকে তিনি তোয়াক্কাই না করে কোনো রকমের এখানে একবার তিনি অগ্রাধিকার দিলেন না এখানে আসবার জন্য? কি মনে করেন? দেখুন, এইটাই সত্যি কথা যে মুর্শিদাবাদকে তিনি উপেক্ষাই করছেন। এর আগে আমরা শুনেছিলাম যে মুর্শিদাবাদকে ভেঙে দেওয়া হবে, 3টে জেলা করা হবে, সেখানে মুর্শিদাবাদের কোনো নামই থাকবে না। সেখানে মুর্শিদাবাদ দক্ষিণ বা পূর্ব, পশ্চিম ইত্যাদি বিভিন্ন জায়গায় হয়েছে। এখানে কিন্তু সেরকম আমরা শুনিনি। এটা তার থেকে আমরা বিভিন্ন কাগজে পেয়েছি কোনটা হবে জঙ্গিপুর জেলা, কোনটা হবে কান্দি জেলা, কোনটা হবে বহরমপুর ইত্যাদি। অর্থাৎ মুর্শিদাবাদ নামটা হয়তো মুখ্যমন্ত্রীর আদপে পছন্দ নয়, এটি আমাদের মনে হয়েছে। মুর্শিদাবাদের নাম যদি পছন্দ না হয়, মুর্শিদাবাদবাসীর কি গেল এলো সেদিকেও তার কোনো হয়তো ভ্রুক্ষেপ নেই। আর মুর্শিদাবাদে সংখ্যালঘু বেশি, সংখ্যালঘুরা জুজুর ভয়ে ওনাকে সাপোর্ট করবেনি, এইটাই হচ্ছে বিষয়। শুধু কি সংখ্যালঘুরা ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে বিশেষ কিছু জায়গার, বিশেষ কিছু স্টেশন বলুন, জায়গার নাম কিন্তু সময় সময় পরিবর্তন হয়ে গেছে, যেগুলো একসময় আমরা চিনতাম যে এটা এই জায়গা, সেটা অত্যন্ত সেই হঠাৎ করে গুলিয়ে ফেলি আজকাল আমরা যে আচ্ছা ওটার কি নাম আছে এখন ঠিক বলতে পারছি না। ঠিক আছে, পরবর্তীতে কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর কথা বলেন, আপনি সংখ্যালঘু জাতিদের অনুষ্ঠান আচারে ভীষণ মনোযোগী হয়েছেন এবং তাতে লাভবানও হয়েছেন বটে, যার ফলাফল অবশ্যই মুর্শিদাবাদের এবছরের রেজাল্ট। এবার কি তবে হিন্দু ভোট বাঁচাতেই এই মন্দিরের পথে তিনি হাঁটলেন?
অবশ্যই উনি জানেন যে বিজেপির ভয়ে মুসলিমরা আমার বাইরে যাবে না। মুসলিমরা ধরে নিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ। এই ধারণাটা ওদের মধ্যে তৈরি হয়েছে। যে কোনো কারণে হোক, সত্যিই হোক, ভয়ে হোক, ভীতিতে হোক, বা তাদের প্রয়োজনই হোক, কাজে মুসলিম ভোটকে আমার আর তোষণ করার দরকার নেই। এবার হিন্দু ভোট এই যাতে করে আমার ভেতর থেকে না চলে যায়, আমার দল থেকে বিজেপি না পায়, সেই জন্যে এই প্রস্তুতি। আপনি যে কথাটা বললেন, আমি সেই কথাটাকে তোলেই ধরে যদি বলি যে এতদিন উনি সংখ্যালঘু মানুষদের সাপোর্ট করেছেন একরকম ভাবে, যার ফলস্বরে কিন্তু তাদের ভোটটা উনি পেয়েছেন, আর হিন্দু ভোটটা ডিভাইডেড হয়ে গেছে, যার রেজাল্ট আমরা গত ইলেকশনে দেখে নিয়েছি। আর এবারে পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি দেখা যায় যে এই মন্দির বা ধর্মকে অবলম্বন করে উনি আগামী 26-এর ভোটের পরিকল্পনা করেই এই মন্দির এই সমস্ত কিছু করছেন, তবে কি হিন্দু ভোট সেখানে যেতে পারে, সেটা উনি আশাবাদী হয়তো। তাহলে কি সংখ্যালঘু মুসলিমদের কথাই যদি বলি, তারাও কি আঁচ করতে পারবেন না যে উনি সময় সময় নিজের জায়গা পরিবর্তন করে নিচ্ছেন শুধুই ভোটের জন্য? এটা কি তারা ধরে নিয়েছে যে মুসলিম ভোট তাদের কাছে অবশ্যই যাবে? দেখুন, যদি কেউ ভাবে যে মুসলিমরা বোকা বা সংখ্যালঘুরা বোকা, এরা কিছু বোঝে না, এরা ভীতু, তাহলে পরে তারা ভুল করবেন, সে যে রাজনৈতিক দলের লোকই হোক না কেন। তো মানুষের বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে পরিবর্তন আনতে হয়। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, দেখুন নানান প্রশ্নগুলো আসবে না। এই যে কিছুদিন আগে অ্যাসেম্বলিতে যখন একজন মন্ত্রী ছিলেন হুমায়ুন কবির, তিনি বললেন যে মুসলিম মেয়েরা বড় দুঃখী, তাদের জন্য অন্তত 500 টাকা থেকে 1000 টাকা করা হোক। সঙ্গে সঙ্গে কিন্তু লাফিয়ে উঠলেন যে তৃণমূল দলটা বা আমার মুখ্যমন্ত্রী, তিনি কোনো ধর্মের ভিত্তিতে কোনো কাজ করেন না। কিন্তু ঠিক তার কদিন আগে কিন্তু আমরা এই ঘোষণা শুনেছিলাম যে আমাদের দেশের রাজ্যের সরকার অর্থ ভাণ্ডার খরচা করে মন্দির তৈরি করছেন। তো কি বলবেন বলুন, এগুলো কি মানুষ বোঝে না? মানুষ সবটাই বোঝে, ভবিষ্যতে বুঝবে। তবে এমন একটা সময় আসবে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যাবে, তখন কিন্তু প্রতিবাদ করবে। প্রতিবাদের কথায় যখন আসছে, মুর্শিদাবাদে যে এই এত বড় সাম্প্রদায়িক দাঙ্গা হলো, আমি দাঙ্গাই বলবো, যে রাজনৈতিক দলগুলির ইন্ধনে কি এর কারণ? এটা তো পরিষ্কার, গোটা দেশটাই তো দাঙ্গা যেখানে হয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক কারণেই হয়েছে। আপনি গুজরাটের দাঙ্গা বলুন, দিল্লির দাঙ্গা বলুন, কারা সংগঠিত করেছে? রাজনৈতিক দলের লোকেরাই করেছে। আর নাম হয়েছে সাধারণ মানুষের। সাধারণ মানুষ কিন্তু দাঙ্গা পছন্দ করে না, তারা দাঙ্গা চায় না। তারা চায় শান্তিতে থাকতে, তারা চায় কর্মসংস্থান, তারা চায় সুস্বাস্থ্য, তারা শিক্ষা। মানুষ এগুলোই চায়, মানুষ দাঙ্গা চায় না। একটা মন্দির উদ্বোধন হলো, আর সেই মন্দিরে দেখা গেল যে প্রচুর পরিমাণে সেলিব্রিটি বলতে এই মুহূর্তে আমি যেটা বোঝাচ্ছি যে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদেরকে। আর 3 দিন থেকে মানে এই মহা উৎসবে যারা প্রত্যেকেই মেতে উঠেছিলেন, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, এটা আমাদের দেখার তো কিছু নেই। যেখানে আমাদের দেশের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রিত্বের চরিত্রটাকে পাল্টে ফেলেছেন, তার চেহারাটাকে পাল্টে ফেলেছেন, তার মুখ্যমন্ত্রীর মগজ যেখানে নেই। সাধারণ মানুষ তারা মন্দিরে যাবে, তিনি ফিল্ম স্টারই হন, অন্য কিছু হন, যদি হিন্দু হন, অন্যায় কিছু করেনি, ঠিকই করেছেন, একটা মন্দির হয়েছে, সেখানে যাবেন না কেন? এটা অন্যায় কিছু নয়। কিন্তু এইটাই যেন আমাদের দেশের চলার নীতি না হয়। সৈকত নগরী হিসেবে দীঘা এমনিতেই প্রসিদ্ধ, এখানে জগন্নাথ মন্দির তৈরি করার বিশেষ কি প্রয়োজন ছিল? দেখুন, যারা ধর্মপ্রাণ মানুষ তারা চাইবে আমাদের এখানে একটা মন্দির হোক, কেউ চাইবে আমার এখানে মসজিদ হোক। এটা যদি হিন্দু সমাজ চায়, তা পুরী কেন, যে আপনার বহরমপুর জগন্নাথ মন্দির হতে পারে, তাদের প্রয়োজন যদি হয় তারা এখানেও হতে পারে। সেটা হিন্দু সম্প্রদায়, যারা হিন্দু ধর্ম পালন করেন, হিন্দু ধর্মাবলম্বী, তারা যদি চায়, প্রয়োজন মনে করেন,
তারা অবশ্যই করতে পারেন। আপনার কথায় আমি আসছি যে চাইলে পরে মন্দির কিন্তু তৈরি করা যেতেই পারে, সেইখানে আসছি যে আমাদের না, ধাম যদি রয়েছে, যে ধর্মের মানুষ হ্যাঁ, তারা যদি হিন্দু মনে মন্দির তৈরি করা যেতেই করতেই পারে, পারে, কিন্তু নিশ্চয়ই। আসছি আমি যে বিষয়টি সে হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের 4 ধাম রয়েছে, বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরীর জগন্নাথ। এই 4টিকেই আমরা 4 ধাম হিসেবে মেনে থাকি। হিন্দু শাস্ত্রে এর মান্যতাও প্রচুর। এই ধামের কি আদল তৈরি করা যায়, যে তার যে ঐতিহ্য, তার যে যথার্থ, সেটা কি নতুন মন্দিরে নিয়ে আসা সম্ভব? মানে আমি বলতে চাইছি ডুপ্লিকেট কথাটিকে আমি এখানে প্রেফার করতে চাইছি। আদলে ধামের কি আদল হওয়া সম্ভব? না, এটা অবশ্য আমি যদি মনে করি যে মুর্শিদাবাদে একটা কাবা শরীফ তৈরি করব, এটা কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু এই যে প্রচার হচ্ছে সবটাই হচ্ছে আপনার মানে প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত হিন্দু দরদি। উত্তর দিয়েছিলেন যে চাইলে পরে যদি সেই ধর্মের মানুষ চায় সেই ধর্মের মন্দির তৈরি করতে পারে, কিন্তু আদল বা ডুপ্লিকেটটা এটা অসম্ভব, এটা অসম্ভব। এই যে এই মন্দির, এই পরিবেশ যা এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদে যা দেখছি, যা চারিপাশে, সেই সময় এরকমই একটা মন্দির তৈরি হয়ে উঠলো, আর মানুষকেও দেখছি যে জায়গায় জায়গায় তার মানে যারা যেতে পারলো না তারা কেউ গঙ্গা ঘাটে আরতিতে পুজো দিচ্ছেন এখান থেকেই, বা কেউ ভিজুয়াল মানে ভার্চুয়ালি সেই মন্দিরের দর্শন করছেন। কি বলবেন সাধারণ মানুষ? আমি একটা কথা বলি, এগুলো ধর্মটা মানুষের বিশ্বাস, ধর্মীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা মানুষ ধর্ম পালন করবে, সেখানে আমাদের কিছু বলার নাই। কিন্তু যেখানে নতুন মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে মুখ্যমন্ত্রী বলি তিনি যখন করেছেন, তার স্বপ্ন পূরণ হয়েছে। তো তিনি তো পশ্চিমবাংলার ঘরে ঘরে প্রসাদ পাঠিয়েছেন, কই আমরা তো মুসলমান হিসেবে পাইনি। আবার অনেক হিন্দু তাদেরকে জিজ্ঞেস করেছেন, আমাদের তো প্রসাদ আসেনি। জৈন তাদেরকে জিজ্ঞেস করবে, না আমাদের তো প্রসাদ আসেনি। বৈষম্যটা কি? এই বৈষম্যটা কি? কিছু মানুষের বাড়িতেই এই প্রসাদ এসেছে। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই, এই ধর্মের জন্য রাজনীতি হচ্ছে নাকি রাজনীতির জন্য ধর্ম হচ্ছে? দেখুন, ধর্মটা জিনিসটাই হচ্ছে যে পরম ঈশ্বরকে খুশি করার জন্যে, ধর্মটা হচ্ছে মানুষকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করার জন্যে। যেমন ধর্মটা রাজনীতির জন্যে নয়। আজকের দিনে আমরা আমাদের ধর্মের রাজনীতির মূল ভিত্তি ধর্ম, এইটাই হচ্ছে বিষয়টা। সকলেই আজকে দেখুন, আজকে কংগ্রেস একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেখানে ধর্মের ভিত্তিতে হয়নি, একটা গান্ধীবাদী নীতির মধ্যে দিয়ে হয়েছিল। এখানে কমিউনিস্ট পার্টি আছে, তাদের একটা নিজস্ব নীতির উপরে পার্টির উপরে রয়েছে। কিন্তু আর যে পার্টিগুলো আছে আজকে, তাদের কী নীতি আছে বলুন? এই হিন্দু আর মুসলমান করা ছাড়া এদের কিন্তু অন্য কোনো নীতি নেই। আমাদের আজকের অতিথি বা গেস্ট বলো, দাদা সবসময় অবশ্যই আমাদের পাশে রয়েছেন। ওনাকে আমি খুব শেষ প্রশ্ন করেছিলাম যে ধর্মের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য ধর্ম। উনি আমাদের জানালেন। আপনাদের কাছেও দর্শক বন্ধু আমি জানতে চাইবো উত্তর আপনারা আমাদের চ্যানেলে জানাবেন অবশ্যই। আপনারা কি মনে করেন, ধর্মের জন্য রাজনীতি চলছে নাকি রাজনীতির জন্য ধর্ম? আপনারা সকলেই ভালো থাকুন। আপনাদের সাথে আমাদের আবার অন্যান্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যোগাযোগ হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাধারণই থাকুন। নমস্কার।